হ্যালো বন্ধুরা, আমি হারুন। আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়েছি সেখানে আমরা বায়োলজি সেমিস্টার 4-এর একটি মডেল সেট আলোচনা করবো, যাতে তোমাদের সামনে যে এক্সাম রয়েছে সেখানে অনেক সুবিধা করে দেবে। এর আগে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন এর ভিডিও দিয়েছি, যার লিঙ্ক এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো। এবং এখানে মডেল সেটগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমরা 35 পেয়ে যাবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমে বলছে যে নিচের 4টি প্রশ্ন তোমরা জানো, ফুল মার্কস সেকশন এতে তোমার 4টা কোয়েশ্চেন থাকে। সেই 4টা কোয়েশ্চেনের মধ্যে তোমাকে 2 মার্ক করে থাকে, এটা 8 মার্ক তোমাকে করতে হবে এখানে। তো 1 নম্বর কোয়েশ্চেনে দেখো, প্রথমে নম্বর প্রশ্ন বলছে, একটি শিক্ষামূলক ভ্রমণের সময় তোমাদের দলের একজন বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সে হাঁচি দিতে শুরু করে এবং তার শ্বাসকষ্ট হয়। এ ধরনের আকস্মিক প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত পরিভাষাটির নাম লিখো। এটাকে আমরা বলি অ্যালার্জি বা এটাকে বলা হয় হাইপার সেন্সিটিভিটি টাইপ 1। রোগ উপশমের জন্য ডাক্তার কী সুপারিশ করেন? এখানে এটা কারণ এটা কী হয়, যখনই আমাদের অ্যালার্জি কোনো একটা অ্যালার্জেন্স, প্রথমে একটা অ্যালার্জেন্স, সে ডাস্ট হতে পারে, পোলেন হতে পারে। অ্যালার্জেন্স যখনই আমাদের নাকের মধ্যে প্রবেশ করে, তখনই আমাদের সঙ্গে সঙ্গে কী হয়, আইজিই বলে অ্যান্টিবডিটা অ্যাক্টিভেট হয়ে যায়। এই আইজি অ্যান্টিবডি এবং সঙ্গে সঙ্গে ওরা বেসোফিল সেলকে স্টিমুলেট করে। তার ফলে আমাদের কী ক্ষরণ হয়? হিস্টামিন ক্ষরণ হয়। এই হিস্টামিনটাই আমাদের এই হাঁচি, অ্যাসমা এ সমস্ত কারণের জন্য দায়ী। তাই আমরা কি ইউজ করবো? হিস্টামিন ড্রাগ ইউজ করবো, যাতে হিস্টামিন ক্ষরণটা কমে যায়। যেমন হতে পারে অ্যালেগ্রা, যেমন হতে পারে মন্টেলুকাস্ট সিরাপ বা সেট্রিজিন রিলেটেড ডিজিজ, মানে মেডিসিন সেট্রিজিন। এবার বি নম্বর কোয়েশ্চেন বলছে, ইন্টারফেরন কি? দেখো ইন্টারফেরন কি? যারা অন্যের কাজের সঙ্গে ইন্টারফেয়ার করে তারাই হচ্ছে ইন্টারফেরন। ধরুন এটা একটা কোষ, সেই কোষকে বিশেষ করে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা অন্য কোনো পরজীবী আক্রমণ করলো। এই আক্রান্ত কোষটা তখন এই ইন্টারফেরনকে ক্ষরণ করবে এবং আশেপাশের কোষকে সজাগ করে দিবে, যাতে তারা সে আক্রমণের অ্যাগেনস্টে প্রোটিন তৈরি করে এবং সেই আক্রমণকে প্রতিহত করে। তো এই ইন্টারফেরন যে এক ধরনের রাসায়নিক পদার্থ, যেটা আক্রান্ত কোষ থেকে তৈরি হয় এবং এরা হচ্ছে ভাইরাস অ্যাগেনস্টে কাজ করে। অ্যান্টিপ্রলিফারেটিভ মানে কোষের শক্তিকে বৃদ্ধি করে। ইমিউনোমডুলেটর আমাদের ইমিউন সিস্টেমকেও সক্রিয় করে তোলে। তারা বেকারিস্টের বিজ্ঞানসম্মত নাম কি? আমরা জানি বেকারিস্টকে বলা হচ্ছে কি তোমার ব্রিভারিস্ট বলা হয়ে থাকে, বা বেকারিস্ট মেনলি হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি। ওকে, এবং এর কাজ কি? এর কাজ হচ্ছে ধরো কেক বা কোনো কেক বা বেকারি প্রোডাক্ট তৈরি করার জন্য যে আমরা আটাটা ব্যবহার করি, ময়দা ব্যবহার করি, সেই ময়দার মধ্যে এই স্যাকারোমাইসিস সেরিভিসি মিশিয়ে দিলে সেই ডোটাকে কী করে? সেই ডোটাকে তোমার নরম তুলতুলে করে তোলে, যার ফলে সেটা অনেক বেশি ডাইজেস্টিভ হয়ে যায় এবং সফট হয়। এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, যেমন পাউরুটির ক্ষেত্রে সেখানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য পাউরুটি বা কেকের ছিদ্র তৈরি হয়। এবার হাইব্রিড ফিগার বলতে কি বোঝে? হাইব্রিড ফিগার মানে ধরুন এ এবং বি দুজন মাতা পিতা আছে এবং ওদের সন্তান হলো সি। তো এই সন্তান যখন তাদের পিতামাতা থেকে তোমার জেনেটিক্যালি মোর অ্যাডভান্স হবে, অর্থাৎ বেশি উন্নত ধরনের হবে, তখন সেটাকে আমরা হাইব্রিড ফিগার বলি। যেমন খচ্চরের ক্ষেত্রে পুরুষ গাধা এবং স্ত্রী ঘোড়ার মধ্যে একটা ক্রস করলে যে যা শক্তি রোগ প্রতিরোধের জন্য পরিচিত, যেটা আমরা মিউল বলি। মিউলটার মধ্যে কি হচ্ছে?
শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। হাইব্রিড ভুট্টা উচ্চ ফলনশীল চাষের জন্য ব্যাপকভাবে চাষ করা হয়। গরুর ক্রস, সিমলিংস, সিমেন্টাল এবং লিমোজিন অথবা নীল ধূসর রঙের গরু, অর্থাৎ এখানে হেটেরোজাইগোট হবে। এরা সবসময় কী হবে, সিরা সবসময় হেটেরোজাইগোট হবে, এবং হেটেরোজাইগোট মানে কি দুটো বৈশিষ্ট্য একসঙ্গে মিশে থাকবে এই সন্তানের মধ্যে, তাই সন্তানটা বাবা মা থেকে অনেক বেশি উন্নত হবে। 2 নম্বর কোশ্চেনে চলে এসো। ক্লোনিং ভেক্টর PBR322 এর ORI সাইটের ভূমি। PBR322 মানে হচ্ছে প্লাজমিড, একটা ভেক্টর যেটা বলিভার এবং রড্রিগেজ আবিষ্কার করেছিল, এবং তার কোড নাম্বার হচ্ছে 322। ওর অরিজিন অফ রেপ্লিকেশন শব্দ অর্থ, তাহলে এটা কি করে, এটা হচ্ছে কোনো একটা জিনকে একটা অর্গানিজমের মধ্যে বয়ে নিয়ে যাওয়া, ট্রান্সফার করে। এবার বয়ে নিয়ে যাওয়ার পরে সেই জিনটা কী করতে হবে, প্রতিলিপিকরণ তৈরি করতে হবে। তো এই ORI সাইট থেকে কী হয়, প্রতিলিপিকরণ শুরু হয়। বি নাম্বার কোয়েশ্চেন, প্যালিন্ড্রোমিক সজ্জাক্রম কি? প্যালিন্ড্রোমিক হচ্ছে এমন একটা ডিএনএ নাইট্রোজেন বেসে বা নিউক্লিওটাইড সিকোয়েন্সের একটা সজ্জাক্রম, যেখানে যখন 5' থেকে 3' দিকে যাবে তখন সেটা যা সিকোয়েন্স হবে, অপোজিটের 5' থেকে 3' দিকে যাওয়ার সময় কিন্তু সেম একই সিকোয়েন্স থাকবে। যেমন এখানে দেখো GAATTC, এই 5' দেখো এখানে GAATTC সেম হবে, সেটাকে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলা হয়ে থাকে। একটি প্যালিন্ড্রোমিক সজ্জাক্রমের উদাহরণ দাও। ধরো না, যেমন ইকোয়ার, এটা কার, এটা ইকোয়ার মানে সেটা কি কোলায় R1, ওকে, E ফর জেনাস নেম, কো ফর স্পিসিস নেম, R ফর স্ট্রেন নেম, এবং I ফর স্ট্রেন নাম্বার। ওই সজ্জাক্রমে কর্তন করতে পারে এমন একটা রেস্ট্রিকশন উৎসেচকের নাম লেখো। যেমন এই GAATTC-কে কর্তন করতে পারে ইকো R1। 3 নম্বর কোশ্চেনে চলে এসো। গ্রেজিং ফুড চেইন অ্যান্ড ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলার মধ্যে পার্থক্য। গ্রেজিং মানে কি, আমাদের নর্মাল, যেখানে কি হচ্ছে একটা নর্মাল ফুড চেইন, যেটা বনের ফুড চেইন আমাদের, যেখানে কী হয়, সানলাইট হচ্ছে সমস্ত শক্তির উৎস। কিন্তু একটা ডেট্রিটাস ফুড চেইন বা মৃত খাদ্য শৃঙ্খলার ক্ষেত্রে যে সমস্ত জীব বা যে সমস্ত জীবজ উপাদানগুলো মারা যাওয়ার পর, পচার পরে সেগুলো বিয়োজক কর্তৃক বিয়োজিত হয়ে সেই বিয়োজকদের তোমার খাদ্য হিসেবে গ্রহণ করে কারা, আপার প্রিডেটররা। যেমন ধরুন এখানে বলছে গ্রেজিং ফুড চেইন মানে হচ্ছে যেটা ফুড চেইন এনার্জির সোর্স হচ্ছে সূর্য, কিন্তু ডেট্রিটাসের ক্ষেত্রে সেটা হচ্ছে কি ডেড অর্গানিক, ডেড লিভ, ধরুন ডেড লিভ হতে পারে, কোনো একটা জীবের দেহ হতে পারে। তারপর এখানে শুরু হচ্ছে কার দ্বারা, প্রডিউসারের দ্বারা শুরু হচ্ছে। প্রডিউসার মানে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, যেমন উদ্ভিদ। কিন্তু ডেট্রিটাস ফুড চেইনের ক্ষেত্রে কী হচ্ছে, যে শুরু হচ্ছে কার দ্বারা, শুরু হচ্ছে তোমার মৃত জীব বস্তু দিয়ে তৈরি হচ্ছে। এই গ্রেজিং ফুড চেইনটা অনেক বড়, লার্জ হয়, যেখানে প্রডিউসার থাকে, প্রডিউসারের উপর হার্বিভোর থাকে, হার্বিভোরের উপর প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার সবাই থাকে। কিন্তু যখন এর ক্ষেত্রে মানে ডেট্রিটাস ফুড চেইনের ক্ষেত্রে আসবো, তখন সেখানে কি ডেড অর্গানিক ম্যাটার থাকছে, সেটাকে আবার খাচ্ছে উড লাউস, আবার ব্ল্যাক বার্ড, অর্থাৎ প্রিডেটররা খাচ্ছে। এবার রামসার সাইট, এই জিনিসটা কি? রামসার কনভেনশন, যেটা 1971 খ্রিস্টাব্দে হয়েছিল, সেখানে বিভিন্ন জলাভূমিকে সংরক্ষণ করার জন্য তোমার কিছু নিয়মকানুন তৈরি করা হয়েছে। সেই যে সমস্ত সংরক্ষিত জলাভূমিটাকে, জলাভূমি কী বলা হয়, জলাভূমিকে নর্মালি বলা হয় যে প্রকৃতির বৃক্ষ। বৃক্ষ যেমন আমাদের শরীরকে পরিশুদ্ধ করে, সেরকম এই জলাভূমিগুলো আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখে। তাই পরিবেশে এ সমস্ত জলাভূমিগুলোকে সংরক্ষণ করার জন্য 1971 সালে আইন পাস হয়, এবং সেটাকে আমরা রামসার কনভেনশন নামক একটা সবার মাধ্যমে হয়েছিল, যেটার নাম হয়েছে রামসার কনভেনশন। এই রামসার কনভেনশন কেন করা হচ্ছে? কারণ এই জলাভূমিগুলো হচ্ছে একটা পরিবেশগত মূল্য রয়েছে, পরিবেশকে পরিষ্কার করে, জীব বৈচিত্র্য এবং বিভিন্ন পরিযায়ী পাখিরা এখানে এসে বসবাস করে বলে এটাকে সংরক্ষণ করা হয়। 2026 সাল পর্যন্ত ভারতের সংরক্ষণ এবং আবাসস্থল সুরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে 98টি রামসার সাইটে তৈরি করা হয়েছে। তার সবচেয়ে বড় রামসার সাইট হচ্ছে আমাদের সুন্দরবন, যেটা 2019 সালে মনোনীত হয়েছে। তারপর পূর্ব কলকাতা জলাভূমি 2002 সালে হয়েছে। প্রথম স্বীকৃতি পেয়েছে কি উড়িষ্যার চিল্কা হ্রদ এবং রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান। এরা হচ্ছে রামসার সাইট হিসেবে প্রথম স্বীকৃতি পেয়েছিল। সেকশন বি, নিচের প্রশ্নের
মধ্যে যে কোনো দুটো প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো, অর্থাৎ দুটো প্রশ্ন থাকবে, তিনটের মধ্যে দুটো করতে হবে। এটা 3 মার্কের কোয়েশ্চেন। তাহলে এ নাম্বার কোয়েশ্চেনে 1 নম্বর বলছে বিনাইন টিউমার কেন ম্যালিগন্যান্ট টিউমারের চেয়ে কম বিপজ্জনক। এর ম্যালিগন্যান্ট টিউমারটা কেন বেশি বিপজ্জনক? কারণ এর মেটাস্ট্যাসিস ক্ষমতা রয়েছে, মেটাস্ট্যাসিস, এবং ক্যান্সারের কারণ বর্ণনা করে। এই দুটো কোশ্চেনকে একসাথে বলছি আমি। ধরে না আমরা যখন কোষচক্র পড়েছি মানুষের ক্ষেত্রে, তখন কী পেয়েছি? কোষচক্রে রয়েছে তোমার ইন্টারফেজ দশা এবং একটা প্রোফেজ দশা, মাইটোটিক ফেজ দশা। তো G1 পড়েছি, G2 পড়েছি এবং M ফেজ পড়েছি। এবং এই G1 এর মধ্যে একটা চেক পয়েন্ট ছিল, S এবং G2-র মধ্যে চেক পয়েন্ট ছিল, G2 আর M ফেজের মধ্যে চেক পয়েন্ট ছিল, M ফেজের মধ্যে চেক পয়েন্ট ছিল। এই চেক পয়েন্ট এবং চেক পয়েন্টগুলো কী করতো? প্রত্যেকটা স্টেজকে তোমার ডিটারমাইন করতো এবং তাকে কারেকশন করার পরে পরবর্তী স্টেজ যেত। কখন বলি 24 ঘন্টায় আমাদের 24 আওয়ার্সে দুটো সেল তৈরি হতো, একটা সেল দুটো সেল তৈরি হতো। কিন্তু এই চেক পয়েন্টগুলো যখন নিষ্ক্রিয় হয়ে যাবে তখন কি হবে? এই 24 ঘন্টায় যে দুটো সেল তৈরি হবে সেই জিনিসটা আর মেনটেন হবে না, তখন আনলিমিটেড নাম্বার অফ সেল গ্রো করবে, যেটাকে আমরা বলছি টিউমার। কেন হবে? কারণ এখানে আসবে কি? কার্সিনোজেন। কার্সিনোজেন কাকে বলা হচ্ছে? যে সমস্ত পদার্থ আমাদের কোষ বিভাজনের চেক পয়েন্টগুলোকে নষ্ট করে এবং ক্যান্সার তৈরি করে, তাই কার্সিনোজেন বলে। আমাদের শরীরে কি রয়েছে? নর্মালি অনকোজিন রয়েছে। অনকোজিন বলা হয়। অনকোজিন হচ্ছে একদম ক্যান্সার তৈরি করার জিন, যেটা প্রত্যেকের শরীরে রয়েছে। ওটা কি? প্রোটো অনকোজিন ফর্মে রয়েছে। প্রোটো অনকোজিন, প্রোটো মানে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। কিন্তু এবার এই যে প্রোটো অনকোজিনটা আমার ছিল এখানে, প্রোটো অনকোজিনটা ছিল, সেই প্রোটো অনকোজিনটা কী হচ্ছে? আমাদের প্রত্যেকের শরীরে রয়েছে। এবার যখন আমাদের ক্যান্সার কজিং এজেন্টগুলো আসছে, তো ক্যান্সার কজিং এজেন্টগুলো কী করছে? সেই প্রোটো অনকোজিনকে তোমার অনকোজিনে কনভার্ট করে দিচ্ছে এবং এই অনকোজিনটা তখন আমাদের ক্যান্সারের কারণ হচ্ছে। এই অনকোজিন তখন কী করছে? সেই যে সমস্ত জিন, যেগুলো যেমন P53 জিন বা রেটিনোব্লাস্টোমা জিন, এরা কী করতো? সেই কোষ চক্রের চেক পয়েন্ট হিসেবে কাজ করতো, কিন্তু এদেরকে ডিঅ্যাক্টিভেট করে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, EGF, এগুলোকে তোমার নিষ্ক্রিয় করে যাওয়ার ফলে আনলিমিটেড সেল ডিভিশন হচ্ছে। এবার সেল ডিভিশন হওয়ার ফলে আমাদের কী হচ্ছে? টিউমার তৈরি হচ্ছে। এবং এই যে টিউমারগুলো তোমার এক জায়গা থেকে রক্তের মাধ্যমে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে, সেটা ম্যালিগন্যান্ট টিউমার হিসেবে বিবেচিত হচ্ছে, আর যেগুলো তোমার এক জায়গায় স্থির থাকছে সেটা বিনাইন টিউমার হিসেবে থাকছে। তাহলে ক্যান্সারের কারণ এবং ম্যালিগন্যান্ট বিনাইন টিউমার বুঝতে পারলেন। এবার বি নাম্বার কোয়েশ্চেন বলছে 45 বছর বয়সী একজন রোগীর দেহে নিম্নলিখিত লক্ষণগুলো পরিলক্ষিত হচ্ছে। উচ্চ জ্বর হচ্ছে, তার হাই টেম্পারেচারে জ্বর হচ্ছে, শুকনো কাশি রয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, পেশির ব্যথা, মাথা ব্যথা, স্বাদ এবং গন্ধ অবলুপ্তি। এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এটা রোগী কোন রোগে ভুগছেন? রোগী নিউমোনিয়া রোগে ভুগছেন, নিউমোনিয়া। রোগী নিশ্চিতকরণ কীভাবে করা হচ্ছে? তার ব্লাড টেস্টের মাধ্যমে করা হবে, ব্লাড টেস্ট, তার স্পুটাম টেস্ট, কফ পরীক্ষা করা হবে, তার হচ্ছে চেস্ট এক্সরে করা যেতে পারে, রোগ সৃষ্টির প্যাথোজেনের নাম কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তোমরা যখন সায়েন্টিফিক নেম লিখবে তখন কিন্তু অবশ্যই সেটা আন্ডারলাইন করবে। সি নাম্বার হচ্ছে এবার 1 নম্বর সন্ধান প্রক্রিয়ায় অণুজীবের ভূমিকা উল্লেখ করো। তো সন্ধান প্রক্রিয়ায় অণুজীবের ভূমিকা হচ্ছে গাঁজানে ব্যবহৃত। গাঁজার মানে হচ্ছে ধরুন এখানে আটা রয়েছে, সে ময়দা আটার ডোটাকে তোমার ওরা ডাইজেস্ট করার ফলে কী তৈরি করছে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, অ্যাসিড ফর্মেশন করছে, যার ফলে সেটা আরও বেশি নরম তুলতুলে একটা ডোতে কনভার্ট হয়ে যাচ্ছে। সেটাকে আমরা হচ্ছে এদের সন্ধান প্রক্রিয়া। বা তোমার
অ্যানারোবিক কন্ডিশনে যখন আমরা ফার্মেন্টার ট্যাঙ্কে অর্থাৎ ব্রিওয়ার ইন্ডাস্ট্রি অর্থাৎ অ্যালকোহল ইন্ডাস্ট্রিতে যখন একটা অ্যানারোবিক কন্ডিশন যেখানে অক্সিজেন নেই, সেরকম একটা কন্ডিশনে কী করে, যখন তোমার এখানে কোনো সুগার দিয়ে দেওয়া হচ্ছে, সেই সুগারটাকে ওরা কিন্তু ডাইজেস্ট করার ফলে একটা সিম্পল সুগারে কনভার্ট করছেন। ওকে, তারপর যেমন এক্সাম্পল দেখো এখানে যে রুটির জন্য স্যাকারোমাইসিস সেরভিসি ব্যবহার করছে, দুগ্ধ বা সবজির জন্য ল্যাক্টোব্যাসিলাস ব্যবহার করা হয়, সয়া পণ্যের জন্য রাইজোপাস ছত্রাককে ব্যবহার করা হয়। তাহলে স্যাকারোমাইসিস সেরভিসি এটা কি বেকিং ইন্ডাস্ট্রিতে বলে, একে বেকারিস্ট বলা হচ্ছে, এটা অ্যালকোহল ইন্ডাস্ট্রি, ব্রিউইং অ্যান্ড ওয়াইন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হচ্ছে। ল্যাক্টোব্যাসিলাস স্পিসিস ইউজ টু প্রডিউস ইয়োগার্ট, চিজ, sauerkraut অ্যান্ড সর্ডফ। ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোকক্কাস ল্যাকটিস এটা হচ্ছে চিজ প্রোডাকশনে ব্যবহার করা হয়। সন্ধান প্রক্রিয়া দুটি খাদ্যদ্রব্য, দুটি পানীয় দ্রব্য। দুটি খাদ্যদ্রব্য কী হতে পারে, একটা যে বেকিং ইন্ডাস্ট্রি, পাউরুটি কেক তৈরি করা হচ্ছে, ইয়োগার্ট তৈরি করা হচ্ছে, চিজ তৈরি করা হচ্ছে। আর দুটো পানীয়ের নাম হচ্ছে বিয়ার তৈরি করা হচ্ছে, ওয়াইন তৈরি করা হচ্ছে। এবার চলে আসো সিঙ্গেল সেল প্রোটিন। তার নামটা দেখে বুঝতে পারছি এককোষী প্রোটিন, মানে বিশেষ ক্ষেত্রে বিশেষ করে ব্যাকটেরিয়া, বিভিন্ন মাইক্রো অর্গানিজম যখন প্রোটিনের সোর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন সেটাকে আমরা সিঙ্গেল সেল প্রোটিন বলে থাকি। সিঙ্গেল সেল প্রোটিনটা হচ্ছে এর প্রোটিন রিচ সাপ্লিমেন্ট। এখানে প্রোটিনের কনসেন্ট্রেশন অনেক হাই থাকে, এর ফ্যাটের কনসেন্ট্রেশনটা খুব কম পরিমাণে থাকে। বিভিন্ন ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিডের সোর্স হিসেবে কাজ করে, যেমন স্পাইরুলিনা। এর ক্ষেত্রে মোটামুটি 56 to 68% মতো প্রোটিন থাকে, যেটি কোনো মাংসের তুলনায় অনেক বেশি পরিমাণের প্রোটিন থাকে। তারপর ক্যান্ডিডা ইউটিলিস ইস্টকে ব্যবহার করা হয়, ফিউচারিয়াম ভেনেটাম ফানজাইকে ব্যবহার করা হয়, সিউডোমোনাস ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয় তোমার এই এসসিপি হিসেবে। এবার বায়োফর্টিফিকেশন মানে হচ্ছে কোনো একটা খাদ্যের পুষ্টিগত গুণ যখন বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বৃদ্ধি করা হয়, তখন সেটাকে সেটা বায়োফর্টিফিকেশন বলা হয়। যেমন ধরে নাও যে রোজি কাউ তৈরি করা হয়েছে, এবার রোজি কাউয়ের মধ্যে তোমার ল্যাক্টো অ্যালবুমিনের পরিমাণটা বাড়ে, যেটা দুধের প্রধান উপাদান, সেটার পরিমাণটা বাড়িয়ে দেওয়া, যার ফলে বাচ্চাদের মধ্যে পুষ্টিটা খুব সহজে যাচ্ছে, তখন সেটা হচ্ছে একটা বায়োফর্টিফিকেশন। বা তুমি গোল্ডেন রাইসের কথা ভাবো, তো গোল্ডেন রাইসের ক্ষেত্রে কী করা হয়, জেনেটিক্যালি মডিফাইডের মাধ্যমে তার মধ্যে ভিটামিন এর পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে, তো তার পুষ্টিগুণ বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে এক ধরনের বায়োফর্টিফিকেশন, যেটা হিডেন হাঙ্গার অর্থাৎ আমাদের অপুষ্টি দূর করতে খুব সহায়তা করে। তার 5 নম্বর হচ্ছে জিএমও। ফুল ফর্ম দেখো, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরে নাও গোল্ডেনে সহজ উদাহরণ হচ্ছে গোল্ডেন রাইস। এই গোল্ডেন রাইসে কী করা হচ্ছে, বিটা ক্যারোটিন জিনকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যার ফলে তার মধ্যে ভিটামিন এ কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে, যার ফলে আমাদের নাইট ব্লাইন্ডনেসের মতো ডিজিজ দূর হবে। নাইট ব্লাইন্ডনেস হলো, তো এখানে কি তাহলে বুঝতে পারো জিএমও কি। নিম্নলিখিত ক্ষেত্রে ট্রান্সজেনিক প্রাণীর ভূমিকা লেখ। এবার টিকার সুরক্ষার ক্ষেত্রে দেখো আমরা কি করি, ট্রান্সজেনিক প্রাণী বিশেষ করে ইঁদুর এবং টিকা সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের উপর পরীক্ষার আগে নতুন টিকাকে পরীক্ষার জন্য নির্ভরযোগ্য, সংবেদনশীল এবং নীতিগত মডেল হিসেবে কাজ করে। আমরা কী করা হয়, ধর টিকা সুরক্ষাতে যে কোনো ভ্যাকসিন যখন আমাদের তৈরি করা হয়, তো আমাদের মানে ক্লোজ রিলেটেড যারা জেনেটিক্যালি আমাদের খুব কাছাকাছি, যেমন তোমার একটা ইঁদুর, সেই ইঁদুরটা আমাদের সঙ্গে মোটামুটি 92% জেনেটিক্যালি সেম, বা একটা সিম্পাঞ্জি সে 98% আমরা জেনেটিক্যালি সেম। সুতরাং এই ভ্যাকসিনটাকে প্রথমে এইসব সিম্পাঞ্জি বা ইঁদুর এদের মধ্যে অ্যাপ্লাই করা হয়, এবং সেখানে যদি সেফটি হয় তবে সেটা হিউম্যান উপরে অ্যাপ্লাই করাতে পারে।
বায়োলজিক্যাল প্রোডাক্ট, যে কোনো বায়োলজিক্যাল প্রোডাক্ট আমরা কী করি, প্রথমে অ্যানিমালের উপরে প্রয়োগ করি। যেমন ধরনের হিউম্যান ইনসুলিন, বায়োলজিক্যাল প্রোডাক্টের মধ্যে যেমন হিউম্যান ইনসুলিনের কথা বলছি। এই হিউম্যান ইনসুলিনটা কী করা হচ্ছে, এটা প্রথমে ব্যাকটেরিয়াদের ভাবনাতে প্রবেশ করানো হচ্ছে, ব্যাকটেরিয়া জিনটাকে, এবং সেখানে ইনসুলিন তৈরি করা হচ্ছে। করার পরে সে বায়োলজিক্যাল প্রোডাক্টটাকে পরে হিউম্যানের মানুষের ক্ষেত্রে উৎপন্ন করা হচ্ছে। যেমন গ্রোথ হরমোন, যেটা আমাদের মাইসের ইউরিনে থাকছে, সেটা মাইসের বডিতে প্রথমে তৈরি করা হচ্ছে, তারপর সেটাকে আমাদের বডিতে ইনজেক্ট করা হচ্ছে। দেখো ট্রান্সজেনিক কাউরোজিন, যেটা আলফা ল্যাক্টো অ্যালবুমিন নিউট্রিশনাল প্রোটিন তৈরি করা হচ্ছে, ইনসুলিন, হিউম্যান ইনসুলিন তৈরি করা হচ্ছে। নেক্সট পেজ, বি নম্বর কোয়েশ্চেন আবার সন্নিবেশিত নিষ্ক্রিয়কর্ম, ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন বলতে কি বোঝো? ইনসার্ট মানে কি, প্রবেশ করানো, প্রবেশ করালে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ধরে নাও একটা ডিএনএ সিকোয়েন্স আছে AGCT, সাপোজ সে ফর এক্সাম্পল এটা হচ্ছে তোমার, ধরে নাও এটা অ্যামাইনো অ্যাসিড ভ্যালিনকে বলছে, ওকে। এবার কি করলে তুমি এই AGCT এর মধ্যে, AGCTর মধ্যে TCG ঢুকিয়ে দিলে, তারপর সিটি আসলো। এটাকে আরো ভালোভাবে করতে গেলে তোমার AGCT থাকলো, আর ওর মধ্যখানে তুমি ঢুকিয়ে দিলে কি TCG। তাহলে এখানে যে ভ্যালিনটা রিপ্রেজেন্ট করতো, সে ভ্যালিনটা হবে না, এখানে হয়তো সেটা হচ্ছে গ্লুটামিন হয়ে গেল। সাপোজ গ্লুটামিন, এটা এক্সাম্পলের জন্য বলছি। কেন? কারণ এই ভ্যালিনটা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওর মধ্যখানে অন্য একটা জেনেটিক্যাল বেস চলে এসছে, সেটাকে আমরা বলছি তোমার ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। মানে এটা একটা আণবিক জীববিজ্ঞান কৌশল যা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ব্যবহৃত হয়, যা এক নির্দিষ্ট মার্কার জিনে প্রবেশ করালে মার্কার জিনটি নিষ্ক্রিয় হয়ে যায়। যে কোনো মার্কার জিন বলতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনগুলোতে প্রবেশ করালে সেখানে ওটা নিষ্ক্রিয় হয়ে যায়, তখন শনাক্ত করা যায়। নর্মাল যেমন বিটা গ্যালাক্টোসাইডেজ। তো এটা কী করে, নর্মাল অবস্থায় ব্লু কালারকে রিপ্রেজেন্ট করে। এবার ধরে নাও এই ব্লু কালারটা রিপ্রেজেন্ট করছে, এই ব্লু কালারটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ, ওকে। এবার এই ব্লু কালারের মধ্যে আমি কী করলাম, এখান থেকে যে পিঙ্ক কালারের যে তোমার ডিএনএ অফ ইন্টারেস্ট রয়েছে সেটাকে ইনসার্ট করে দিলাম। তাহলে ব্লু কালারের মধ্যে কি পিঙ্ক কালারের ডিএনএ চলে আসার ফলে বিটা গ্যালাক্টোসাইডেজটা কী হলো, ইনঅ্যাক্টিভ হয়ে গেল, এবং ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার ফলে সেটা তখন কালারলেস হয়ে গেল, হোয়াইট কালার বা কালারলেস হয়ে গেল। তাহলে এখানে কী দেখা গেল, নর্মাল অবস্থায় ছিল সেটা ব্লু কালার, কিন্তু যখন সেখানে রিকম্বিনেন্ট ডিএনএ অর্থাৎ ডিএনএ ইনসার্ট হয়ে গেল, তখন সেটা কালারলেস হয়ে গেল। তাহলে যারা ব্লু কালার থাকলো তারা হচ্ছে নন রিকম্বিনেন্ট, কিন্তু যারা ইনসার্শন দেখালো তারা হচ্ছে কি রিকম্বিনেন্ট। এভাবে আমরা নন রিকম্বিনেন্ট থেকে রিকম্বিনেন্টকে আমরা আলাদা করতে পারবো, যেটা 2 নম্বর কোশ্চেনে আলোচনা করা হচ্ছে। এবার C নম্বর কোয়েশ্চেন বলছে ডিএনএ খণ্ডগুলি AB এর দিকে অগ্রসর দেখা যায় কেন? দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা হচ্ছে ওয়েল, যে ওয়েলের মধ্যে এটা 11 জেল, এবং 11 জেলটাকে আমরা একটা বাফার সলিউশনের মধ্যে রেখেছি। এরপর যখন দুপাশে দুটো ইলেকট্রোড, এদিকে তোমার ধরো নেগেটিভ, এদিকে পজিটিভ ইলেকট্রোড যখন আমি দিলাম, তখন কী হচ্ছে, এখানে যে ওয়েলের ডিএনএগুলো স্যাম্পেলগুলোকে আমি রেখেছিলাম, সেই ডিএনএ স্যাম্পেলগুলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে তোমার মুভ করছে। যে স্যাম্পেলটা যত বেশি ছোট, সে তত বেশি তোমার দূরে স্থানান্তর হচ্ছে, স্মলগুলো সবচেয়ে লার্জ দূরে থাকছে, এবং লার্জগুলো সবচেয়ে পাশাপাশি ওয়েলের পাশাপাশি থাকছে। এই ট্রান্সফারটা কেন হচ্ছে? কারণ হচ্ছে ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জ। এবার ডিএনএ যখন নেগেটিভলি চার্জ, ফসফরিক অ্যাসিড রয়েছে, তাই ডিএনএ নেগেটিভ থেকে পজিটিভের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, ওই জন্য ডিএনএ বি এর দিকে অগ্রসর হচ্ছে। ডিএনএ খণ্ডগুলো পৃথক করার জন্য কোন মাধ্যম ব্যবহার করা হয়? এখানে ব্যবহার করা হয় অ্যাগারোজ জেল। এই অ্যাগারোজ জেল কোথায় পাওয়া যায়? জেলিডিয়াম গ্রাসিলারিয়া এক ধরনের কি রেড অ্যালগি রয়েছে, এই রেড অ্যালগি বডি থেকে তোমার
এবার 3 নম্বর হচ্ছে অন্যান্য প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যবহার করার জন্য পৃথক পৃথক ডিএনএ খণ্ডগুলো কীভাবে দৃশ্যমান করা, যখন তার মধ্যে আমি কি আলট্রাভায়োলেট লাইট যখন সেপারেট হয়ে গেল, সে সেপারেট আমরা এমনি নর্মালি কী হচ্ছে সেখানে আলট্রাভায়োলেট লাইট যখন আমরা ইথাইল ব্রোমাইড নর্মালি কি ইটিবিআর এই রঞ্জক পদার্থটা আমরা এই ডিএনএ স্যাম্পেলের সঙ্গে ইউজ করবো, ইথিলিন ব্রোমাইড বলা হয়। এবং এরপরে যখন এর উপরে আমরা আলট্রাভায়োলেট লাইট ইউভি রে ফেলবো, তখন সেগুলো তোমার আলাদাভাবে দেখা যাবে এভাবে। হলো এবার হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে নিম্নলিখিতগুলির ভূমিকার সংক্ষেপ বর্ণনা করো। রেস্ট্রিকশন উৎসেচক আসলে কি? রেস্ট্রিকশন উৎসেচক হচ্ছে যেটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, একে বলা হচ্ছে কি মলিকুলার সিজার বা আণবিক কাঁচি বলা হয়, সিজার। এর কাজ হচ্ছে একটা ডিএনএকে ওর নির্দিষ্ট রেস্ট্রিকশন সাইট বা প্যালিন্ড্রোমিক সাইটে সেটা কাট করা হয়। প্লাজমিড হচ্ছে একটা ভেক্টর যে ভেক্টরের মধ্যে কি থাকবে, একটা ওআরআই সাইট থাকবে, ও থেকে মানে মার্কার জিন থাকবে, টেট্রাসাইড রেজিস্ট্যান্ট বা অ্যাম্পিসি রেজিস্ট্যান্ট জিন থাকবে। তারপর সাথে কী থাকবে, তার সেলফ রেপ্লিকেশন ক্যাপাবিলিটি থাকতে হবে, তার সাইজ ছোট হতে হবে। এবং এরা কী করবে, একটা ফরেন ডিএনএকে ক্যারি করবে, ফরেন ডিএনএকে ক্যারি করে কোনো অর্গানিজমের মধ্যে নিয়ে যাবে এবং সেটা রেপ্লিকেশনের মাধ্যমে নতুন প্রোটিন তৈরি করবে। ডিএনএ লাইগেজ একে বলা হয় মলিকুলার গ্লু বা আণবিক আঠা বলা হয়ে থাকে। এর কাজ হচ্ছে তোমার দুটো ডিএনএ খণ্ডকে জোড়া লাগানো। ধর এর ব্লু কালারের মধ্যে গ্রিন কালার সেট হলো, এটা কি তোমার এটিপি খরচ করার ফলে মলিকুলার গ্লু দুটো ডিএনএ খণ্ডকে জোড়া লাগাবে। 6 নম্বর কোয়েশ্চেন চলে এসছে এবার, যেটা পরবর্তী পেজে আলোচনা করেছে। এখানে একটা আরেকটা কোয়েশ্চেন ছুটে গেল তোমার হচ্ছে এর 1 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে কোনো স্থানকে জীববৈচিত্র্য হটস্পট বিবেচনা করার জন্য দুটি শর্ত কী কী। 1 নম্বর শর্ত হচ্ছে উচ্চ স্থানীয়তা অর্থাৎ এন্ডেমিজম, হাই এন্ডেমিজম, মানে ওই অঞ্চলে কমপক্ষে 1500 প্রজাতির ভাস্কুলার উদ্ভিদ কাদেরকে বলা হচ্ছে, যা টেরিডোফাইট থেকে টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম থাকতে হবে, যা পৃথিবীর মোট উদ্ভিদের 0.5%, যা পৃথিবী অন্য কোথাও পাওয়া, এবং ওই উদ্ভিদগুলো সেখানেই পেতে হবে, অন্য কোথাও পাওয়া গেলেও মেনলি হচ্ছে এন্ডেমিজম, ওখানকার লোকাল উদ্ভিদ হতে হবে। এবং উচ্চমাত্রার হুমকি এবং যে সমস্ত অ্যানিমাল রয়েছে তার 70% অলরেডি হারিয়ে ফেলেছে এবং বাকি শতাংশ খুব বিপদের সম্মুখীন আছে, অত নিকট ভবিষ্যতে তারা হারিয়ে যাবে, তখন সেটাকে আমরা বলছি সেই জায়গাটাকে জীববৈচিত্র্য হটস্পট হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে। ভারতের 4টি হটস্পটের নাম হচ্ছে, একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, ইস্টার্ন হিমালয়, পূর্বঘাট পর্বতমালা, ইন্দো বার্মা অঞ্চল এবং সুন্দরল্যান্ড। তারপর হচ্ছে এখানে দেখো কোয়েশ্চেনটা, যে এখানে দেওয়া আছে এই জিনিসটা দেওয়া আছে যে জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং প্রবাসন, একটা পপুলেশন সাইজ, যেখানে তোমার জন্মহার রয়েছে, জন্ম, মৃত্যু, অভিবাসন মানে ওখানে আসছে বাইরে থেকে, আসছে, আরেকটা হচ্ছে তোমার প্রবাসন, যেখান থেকে চলে যাচ্ছে। এই 4টে ঘটনা তোমার একটা পপুলেশনের ডেনসিটি নির্ধারণ করে। তো দেখো এখানে উপরের ABCDর কোনগুলি জনসংখ্যা বৃদ্ধি, কোনগুলি জনসংখ্যা হ্রাসকে প্রতিনিধিত্ব করে। তো স্বাভাবিক জন্মহার এবং অভিবাসন এই দুটো পপুলেশনকে বাড়াচ্ছে, আর মর্টালিটি মৃত্যুহার এবং এমিগ্রেশন প্রবাসন এ দুটো কী করছে, তোমার পপুলেশনে কমিয়ে দিচ্ছে। ধরুন একটা শস্যাগারে 50টি ইঁদুর ছিল, তাহলে এটা ফর্মুলা হচ্ছে কীভাবে আমরা পপুলেশন ডেন্সিটি নির্ধারণ করবো, তার ফর্মুলা হচ্ছে টি সময় পরে পপুলেশন, অর্থাৎ এটা ফাইনাল পপুলেশন, এটা হচ্ছে ইনিশিয়াল পপুলেশন কত ছিল, ইনিশিয়াল বার্থ রেট এবং ইমিগ্রেশন, আর ডেথ রেট এমিগ্রেশন। তাহলে একটা শস্যাগারে 50টা ইঁদুর ছিল, তাহলে এখানে তোমাকে বলে দিতে হবে যে এনটি কত ছিল, 50টা ইঁদুর ছিল। এবার বলছে 10টি ইঁদুর শস্যাগারে প্রবেশ করে, আরও 10টা এসছে, 50টা ইঁদুর ছিল এখানে, 50টা ছিল, 10টা প্রবেশ করলো।
প্রবেশ করলো। এই মোট ইঁদুরের মধ্যে 5টি ইঁদুরকে বিড়াল খেয়ে গেল, অর্থাৎ 5টি ইঁদুর মারা গেল, 5টি মারা গেল। যদি বিবেচনাধীন সময়কালে 6টি ইঁদুর জন্মগ্রহণ করে, তাহলে বার্থ হচ্ছে করে 6টি ইঁদুর জন্মগ্রহণ করলো, 5টি ইঁদুর শস্যাগার ছেড়ে চলে গেল, 5টি আবার চলে গেল, তাহলে পপুলেশন অন্তিম জনসংখ্যা কত হলো? তাহলে আমরা ফর্মুলা ফেলে দেবো, NT+1, NT হচ্ছে 50, আর বার্থ রেট কত হয়েছে? 6টা জন্মগ্রহণ করেছে, আর ইমিগ্রেশন হয়েছে 10টা, মাইনাস মারা গেছে কটা? 5টা, এবং এমিগ্রেশন হয়ে গেছে তোমার 5টা। তাহলে বের করো 50 প্লাস 16 মাইনাস 10, তাহলে 50 প্লাস 6, 56টা আমার ইঁদুরের পপুলেশন হয়েছে, অর্থাৎ পপুলেশন বৃদ্ধি পেয়েছে। 3 নম্বর, যদি একটা নতুন আবাসস্থলে সবেমাত্র উপনিবেশ স্থাপিত হয়, তাহলে জনসংখ্যা উপনিবেশ স্থাপিত হয় কোন একটা উপনিবেশ স্থাপিত হয়েছে, মানে সেখানে বার্থ রেট, ডেথ রেট যা আছে, উপনিবেশ স্থাপন হয়েছে। এবার বলছে জনসংখ্যা বৃদ্ধিকে প্রভাবিত করে উপরোক্ত 4টি প্রভাবকের মধ্যে কোন প্রভাবকের অবদান সবচেয়ে বেশি? তাহলে কি বলছে যে এখানে যদি একটা পপুলেশন আছে, সেখানে নতুন পপুলেশন এবং সে জনসংখ্যা বৃদ্ধিকে প্রভাবিত করে 4টির মধ্যে কোনটা ফ্যাক্টর সবচেয়ে বেশি প্রভাবিত করবে? সবচেয়ে বেশি প্রভাবিত করবে ইমিগ্রেশন, বাইরে থেকে আসা, কারণ সেখানে জন্মহার বা মৃত্যুহার একটা স্বাভাবিক প্রসেস চলছে, সেখানে তোমার কতগুলো বাইরে থেকে জীব এসে তার পপুলেশন বাড়াচ্ছে, সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, বুঝলে? সুতরাং এখানে ইমিগ্রেশন এর প্রভাবটা সবচেয়ে বেশি, বাইরে কতগুলো জীব আসছে। 3 নম্বর কোয়েশ্চেন, নিচের মেরুদণ্ডী প্রাণীদের বিশ্ব বৈচিত্র্য প্রতিনিধিত্বকারী একটি পাই চার্ট দেওয়া হলো, যেখানে ABCD। তাহলে মাছ, এ হচ্ছে কি তোমার স্তন্যপায়ী, ম্যামালস, তারপর হচ্ছে তোমার বার্ডস, রেপটাইল, অ্যাম্ফিবিয়ান। কোন মেরুদণ্ডী প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি? আমাদের মাছের সংখ্যা সবচেয়ে বেশি। কেন? পৃথিবীতে 70% হচ্ছে জল, 30% ল্যান্ড। ওকে, তো এত বিপুল পরিমাণে জলের জন্য তোমার মাছের সংখ্যাটা স্বাভাবিকভাবে বেশি। এছাড়া হচ্ছে মাছ হচ্ছে এরা প্রচুর পরিমাণে একবার একই সঙ্গে প্রচুর ডিম তারা মাটি ছেড়ে, এক্সটার্নাল ফার্টিলাইজেশন অর্থাৎ বহির্নিষেক হয় এবং প্রচুর পরিমাণে ডিম তৈরি করতে পারে, যার ফলে প্রচুর চারা তৈরি হয় অর্থাৎ এদের তোমার বার্থ রেটটা অনেক বেশি হাই, যেটা পপুলেশন বৃদ্ধি করতে সাহায্য করছে। সম্প্রতি বিলুপ্ত প্রাণীর 2টি উদাহরণ বলো। সম্প্রতি বিলুপ্ত হয়ে গেছে এমন 2টি প্রধান হচ্ছে কি, যেমন তোমার একটা ডোডো বার্ড, একটা হচ্ছে ডোডো বার্ড, আর দ্বিতীয় হচ্ছে তোমার সাবার দাঁতযুক্ত বিড়াল, শিকারের 3টি ইতিবাচক প্রভাব। একটা পরিবেশের ভারসাম্য, এক নম্বর হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করা, ধরে নাও একটা বনে বাঘ আছে আর হরিণ আছে। এবার বাঘ যদি হরিণদের শিকার না করে, তাহলে হরিণদের সংখ্যাটা কীভাবে বেড়ে যাবে? এবার হরিণদের সংখ্যা বেড়ে গেলে ওরা সমস্ত ঘাস খেয়ে ফেলবে। এবার ঘাস খেয়ে ফেললে বা সেখানে গাছপালা খেয়ে ফেললে তারা তখন বন থেকে পরিবেশে আমাদের চাষবাসের জমির উপর আক্রমণ করবে, যার ফলে পরিবেশের ইকোসিস্টেম ভেঙে যাবে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য শিকার এবং শিকারী দুটোই খুব গুরুত্বপূর্ণ। এবার 2 নম্বর হচ্ছে শিকারের ফলে কী হচ্ছে, দুর্বল যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তারা, যার প্রাকৃতিক নির্বাচন হবে না, তারা প্রকৃতি থেকে সরে যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সুবিধা হচ্ছে নৈতিক সুবিধা। অনেক ক্ষেত্রে কী হয়, এই শিকার এবং শিকারী
এই ফটোগ্রাফ বা ভিডিও এটা আমাদের কী করছে, বিনোদনের বস্তু হিসেবে কাজ করছে, অর্থনৈতিক সুবিধা দিচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছ। এরপর চলে এসো 7 নম্বর কোয়েশ্চেন। নিচের অনুচ্ছেদ পড়ে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 1962 সালে অরবার ব্যাকটেরিয়া থেকে প্রথমবার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস পৃথক করেন। ডিএনএ এক প্রকার জিনগত উপাদান। এক নির্দিষ্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্যবহার করে ডিএনএতে সে পছন্দসই জিন যোগ করার মাধ্যমে জিন প্রতিস্থাপনের মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা যায়। এটি জৈব প্রযুক্তির একটি অন্যতম ধাপ। তো সর্বপ্রথম পৃথককৃত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নাম কি? সর্বপ্রথম আসলে হিন্ড টু, যেটা 1962 খ্রিস্টাব্দে আরবার ব্যাকটেরিয়া থেকে ইকোলাই থেকে প্রথম হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি বলে একটা ব্যাকটেরিয়া থেকে ইনফ্লুয়েঞ্জা রোগ তৈরি করে, সেই ব্যাকটেরিয়া থেকে এটা পৃথক করেন। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কীভাবে কাজ করে ব্যাখ্যা করুন। রেস্ট্রিকশন কীভাবে কাজ, এর নাম হচ্ছে, প্রথম কথা হচ্ছে রেস্ট্রিক্ট মান হচ্ছে বাধা দেওয়া। রেস্ট্রিক্ট কথার অর্থ হচ্ছে বাধা দেওয়া। বাধা কীভাবে হচ্ছে, এই যে আমাদের ধরনের ইকোলাই ব্যাকটেরিয়া রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা। ইকোলাই ব্যাকটেরিয়া নিজস্ব ডিএনএ রয়েছে। এবার একটা ধরনের ফেজ ভাইরাস যখন ব্যাকটেরিয়াকে আক্রমণ করছে, তো ওর ডিএনএর মধ্যে কী রয়েছে, এন্ডোনিউক্লিয়াস এনজাইম রয়েছে। এই নিউক্লিয়াস এনজাইম রয়েছে, এই নিউক্লিয়াস এনজাইমটা তোমার এই ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএটাকে নষ্ট করে দিতে পারে। কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএ সে ভাইরাসের ডিএনএতে কীভাবে বাঁচে, সঙ্গে সঙ্গে কেবল ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে থাকে কি ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস থাকে। এরা কি করে, এরা মিথাইলেজ বলে এনজাইমকে অ্যাক্টিভেট করে দেয়। মিথাইলেজ বলে একটা এনজাইমকে অ্যাক্টিভেট করে দেয় এবং নিজস্ব ডিএনএ চারিদিকে ওরা মিথাইলেটেড সাইট তৈরি করে নেয়। এই মিথাইলেটেড সাইটটা কী করে, তখন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কী করে, মিথাইলেটেড সাইটের মাধ্যমে বুঝতে পারে এটা আমার ডিএনএ, এটা ফরেন ডিএনএ। তখন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কী করে, ফরেন ডিএনএটাকে নষ্ট করে দেয়, নিজস্ব ডিএনএকে বাঁচিয়ে নেয়। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নামকরণের কারণ কি? কারণ রেস্ট্রিকশন কী করে, এরা হচ্ছে দুটো কথা। একটা হচ্ছে এরা রেস্ট্রিক্ট করে, বাধা দেয় বা ব্যাকটেরিয়াফেজ ভাইরাসকে ব্যাকটেরিয়ার মধ্যে গ্রো করতে। আর দ্বিতীয় হচ্ছে এর একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন সাইট, অর্থাৎ একটা রেস্ট্রিকশন সাইট যেটাকে আমরা প্যালেন্ড্রোমিক সাইট বলি, সেই সাইটটাকেই কাটে। এই যেমন ধরে নাও আর্থার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে AGC আর G আর C এর মধ্যের অংশটাকে কাটবে ওরা, অন্য কোনো অংশকে কাটিং করবে না। মানে একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন সাইটকে কাট করবে, ওই জন্য বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এবং এদের নামকরণ কী হচ্ছে, যেমন ইকো R1। তো E4 কি, জেনাস নেম, এসেরিকিয়া জেনাস নেম। CO4 কোলি, স্পিসিস নেম। R4 এটা হচ্ছে কি তোমার স্ট্রেন নেম। R1 এটা স্ট্রেন নাম্বার। এর দ্বারা তোমার নির্বাচিত করা হয়। এরপর বি নম্বর কোয়েশ্চেন বলছে, ট্রান্সজেনিক প্রাণীরা কারখানা হিসেবে কাজ করতে পারে। কিছু ক্ষেত্রে এরা প্রচুর পরিমাণে প্রোটিন আর দক্ষতার সাথে তৈরি করতে পারে। মানব ইমিউনোগ্লোবুলিন উৎপাদনকারী ডিএনএর একটা বৃহৎ অংশকে ট্রান্সজেনিক ইঁদুরের দেহে প্রবেশ করিয়ে অ্যান্টিবডি উৎপন্ন করা যেতে পারে। গরু ও ভেড়ার মতো বৃহৎ ট্রান্সজেনিক প্রাণীর দুধে প্রচুর পরিমাণে প্রোটিন, আলফা ল্যাক্টোঅ্যালবুমিন তৈরি করা হচ্ছে। পরবর্তীকালে পরিশোধিত করলে তাদের ভেষজ মূল্য বৃদ্ধি পায়। বিভিন্ন ফেনোটাইপিক বৈশিষ্ট্য যথা বৃদ্ধির হার, ফ্যাটের উপাদান, দুধ উৎপাদন, চুল্লু গঠন ইত্যাদি পরিবর্তন করতে ট্রান্সজেনিক ব্যবহার করা যেতে পারে। তো ট্রান্সজেনিক গরুর এমন একটা গ্রন্থির নাম বলো যেখানে ভেষজ মূল্য বৃদ্ধি পায়, সেটা হচ্ছে তোমার স্তন গ্রন্থি। স্তন গ্রন্থির মাধ্যমে দুধের পরিমাণ বাড়ানো যায়। সেখানে আলফা ল্যাক্টোলবুমিন তোমার এর পরিমাণটা বাড়িয়ে বাচ্চাদের পুষ্টিগুণ বাড়ানো হয়। ট্রান্সজিন এবং ট্রান্সজেনেসিস বলতে গেলে, ট্রান্সজিন মনে হচ্ছে যে জিন অফ ইন্টারেস্ট, যে আমাদের পছন্দ মতো জিনটাকে আমি এক জীব থেকে অন্য জীবে ভেক্টরের মাধ্যমে ট্রান্সফার করব, সেই জিনটাকে বলছি আমরা ট্রান্সজিন। আর ট্রান্সজিন বলে এই ট্রান্সফার করার যে প্রসেস, সেটাকে আমরা ট্রান্সজেনেসিস বলছি। জিন স্থানান্তরের উপর গবেষণা করুন। বেশিরভাগ ক্ষেত্রে প্রাণী হিসেবে ইঁদুরকে ব্যবহার করা হয় কেন? প্রথম কথা হচ্ছে, ইঁদুর হচ্ছে কি, এদের জীবনচক্র ছোট, এরা প্রজনন ক্ষমতা বেশি, সহজ লালন পালন করা যায়, এদের জিনোম বা ডিএনএতে সহজে পরিবর্তন ঘটানো সম্ভব, এবং এরা হচ্ছে হিউম্যানের সঙ্গে 92% জেনেটিক্যালি সেম বলে মানুষের কাজগুলো এদের বডিতে প্রাথমিকভাবে তৈরি করা হয়।
8 নম্বর কোয়েশ্চেন বলছে বা লাস্ট কোয়েশ্চেন সেকশন ডি, যেটা 5 নম্বরে একটা কোয়েশ্চেনই করতে হবে তোমাদের। ইকোলজিক্যাল সাকসেশন কি? ইকোলজিক্যাল সাকসেশন বল ইকোলজি মানে বাস্তুতন্ত্র, আর সাকসেশন মানে হচ্ছে পর্যায়ক্রমে আগমন, সাকসেসিভলি পরপর আসা। কোনো একটা ব্যারেন ল্যান্ড অর্থাৎ নগ্ন ভূমি, কোনো একটা দুরকম হয়, এটা প্রাইমারি ইকোলজি সাকসেশন, সেকেন্ডারি। প্রাইমারির ক্ষেত্রে কি হয়, যে জমিতে আগে কখনো কোনো অর্গানিজম গ্রো করেনি, একবারে পুরো ব্যারেন ল্যান্ড। বা হয়তো সেকেন্ডারি সাকসেশনের ক্ষেত্রে কি, কোনো একটা ফরেস্ট ছিল, দাবানোর ফলে সমস্ত পুড়ে নষ্ট হয়ে গিয়ে আবার সেখানে নতুনভাবে জীবন তৈরি হচ্ছে, এবং সেখান থেকে যখন তৈরি হবে তো প্রথমে পায়োনিয়ার অর্গানিজমরা আসবে, অর্থাৎ লাইকেন, ব্রায়োফাইটস এরা আসবে। তারপর ছোটো ছোটো গাছ তৈরি হবে, আস্তে আস্তে বড়ো গাছ, তারপর আরও বড়ো গাছ, তারপর সবচেয়ে বড়ো গাছ তৈরি হবে। তো যেখানে তোমার পায়োনিয়ার, এটাকে বলা হয় পায়োনিয়ার অর্গানিজম, পায়োনিয়ার বলা হয়, অগ্রদূত। আর এটাকে বলা হয় কি তোমার ক্লাইম্যাক্স কমিউনিটি, ওটা হচ্ছে লাস্ট পর্যায়ে, ওই জন্য ক্লাইম্যাক্স কমিউনিটি বলা হয়ে থাকে। এই প্রত্যেকটা স্টেপকে আমরা বলি সিরি হলো। তো দেখো প্রথমে কি হচ্ছে, নগ্নিভব, নুডেশন মানে একদম নগ্ন ল্যান্ড যেখানে কোনো জীবন এখন নেই। ইনভ্যাশন, তার বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বীজ, স্পোর অঞ্চলে পৌঁছা অঙ্কুরিত, এখানে পায়োনিয়ার অর্গানিজমগুলো আসলো। প্রতিষ্ঠা, একত্রীকরণ, নতুন উদ্ভিদ ও প্রাণীরা ওই অঞ্চলে নিজেদের প্রতিষ্ঠিত করে। তারপর প্রতিযোগিতা এবং সহাবস্থান, জীবগোষ্ঠীর সঙ্গে বাড়ার সঙ্গে খাদ্য, বাসস্থান, আলোর জন্য প্রতিযোগিতা শুরু হয়। প্রতিক্রিয়া, উদ্ভিদ ও প্রাণীরা ওই অঞ্চলের পরিবেশকে ধীরে ধীরে পরিবর্তন করে নিজের উত্তরসূরিদের জন্য আরও উপযুক্ত পরিবেশ তৈরি করে। স্থিতি অবস্থা, দীর্ঘ সময় ধরে পরিবর্তনের পর বাস্তুতন্ত্রটি একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছায়, যেখানে জীবগোষ্ঠী পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় রাখা। তাহলে এই প্রত্যেকটা স্টেপকে আমরা বলছি সিরি, এবং লাস্ট আলটিমেট স্টেপটাকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলছি, প্রথম স্টেপটাকে আমরা পায়োনিয়ার কমিউনিটি বলছি হলো। এবং এখানে ক্ষেত্রে বর্তমানে প্রাইমারি সাকসেশনের আন্ডারে কেউ নেই, সেটা আইসল্যান্ডের একটা বরফে ঢাকা ল্যান্ড রয়েছে যেখানে তোমার এখনও পর্যন্ত কোনো লাইভ গ্রো করেনি, সেই জায়গাটাকে আমরা বলি কি প্রাইমারি সাকসেশন। আদারওয়াইজ আর পৃথিবীতে প্রাইমারি সাকসেশন বলে কিছু নেই। তারপরে বাস্তুতন্ত্রের পর্যায়ক্রমে ধাপগুলি বললাম। বি নম্বর হচ্ছে বিপন্ন প্রজাতি, বলতে বিপন্ন মানে কি, যারা হচ্ছে নিকট ভবিষ্যতে পৃথিবী থেকে হারিয়ে যাবে। বিপন্ন উদ্ভিদ, বিপন্ন প্রাণীর নাম বল। বিপন্ন উদ্ভিদ বলতে আমরা বলি কলসপত্রী, পিচার প্ল্যান্ট, এবং বিপন্ন প্রাণী যেমন রয়্যাল বেঙ্গল টাইগার। 2 নম্বর হচ্ছে বন্য প্রাণী অভয়ারণ্য। কেন ইনস্টিটিউট সংরক্ষণ একটি উপাদান হিসেবে বিবেচনা করা হয়? কারণ ইনস্টিটিউট মানে কি, ইনস্টিটিউট কথার অর্থ হচ্ছে যে তার ন্যাচারাল হ্যাবিট্যাট, অর্থাৎ একটা প্রাণী তার প্রাকৃতিক পরিবেশে যখন তাকে সংরক্ষণ করা হচ্ছে তখন সেটাকে আমরা বলছি কি ইনস্টিটিউট সংরক্ষণ। তো অভয়ারণ্যের ক্ষেত্রে কি হচ্ছে, সেই প্রাণীটাকে তার নিজস্ব পরিবেশে আমরা সংরক্ষণ করছি, যেখানে অন্য পরিবেশে অন্যান্য অ্যানিমালদের সঙ্গে তারা সহাবস্থান করছে এবং প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠছে। তাই এটা বন্যপ্রাণী অভয়ারণ্যকে আমরা কি বলছি, ইনস্টিটিউট সংরক্ষণের আওতায় ফেলছি। এই ছিল তোমাদের মডেল সেট 1। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। এরপরে আবার মডেল সেট 2 নিয়ে আলোচনা করবে, এবং অন্যান্য তোমার সেমিস্টার 4-এর যে ভিডিওগুলো সেগুলো এই ভিডিওর লিঙ্কের মধ্যে আমরা দিয়ে দেবো। ভিডিও দেখার জন্য তোমার ধন্যবাদ। থ্যাংক ইউ।